তো লেট স্টার্ট নাও। আমরা শুরুতেই আমরা যেহেতু লোকাল সার্ভার ব্যবহার করি তাই আমাদেরকে প্রথমে জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইস্কিল এই দুইটাকে রান করে নিতে হবে, এবং এই দুইটা আমি রান করে নিলাম। তো এটা রাখার পরে গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল, লোকাল হোস্ট স্ল্যাশ কী নাম ছিল যেন, ভুলে গেছি কিন্তু বলেন, কেউ একজন বলে দেন না কেন। গ্রিন বাংলা, আচ্ছা গ্রিন বাংলা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে সরাসরি আমরা ড্যাশবোর্ডেও যেতে পারি কিভাবে, লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন বাংলা স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, তো এটাতেও আমরা যেতে পারি। দেখুন এই হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইট চলে আসছে এখানে। আমরা গতকালকে বেশ কিছু পোস্ট আমরা এখানে করেছিলাম, বিভিন্ন ক্যাটাগরাইজ বা বিভিন্ন কমেন্ট করেছিলাম, অনেক কিছু শিখেছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু শিখব। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এবং গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম পোস্ট, মিডিয়া এবং কমেন্ট। কী কী শিখেছিলাম? পোস্ট, মিডিয়া এবং কমেন্ট। কিন্তু আজকে আমরা আরও একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে পেজ। সেটার নাম কি? পেজ। তাহলে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাই, ওয়েবসাইটের ভিতরে এরকম একটা মেনু থাকে। মেনু আইটেমের ভিতরে কি কি থাকে? এখানে থাকে লোগো, এখানে থাকে মেনু আইটেম। মেনু আইটেমের ভিতরে থাকে ধরুন আপনার হোম আলাদা একটা পেজ, এখানে অ্যাবাউট আস সে একটা পেজ, এখানে আমাদের কন্টাক্ট আস বা সার্ভিস বা ব্লগ বা আওয়ার টিম, অনেক অনেক পেজ থাকে। এরা কি প্রত্যেকেই একটি করে পেজ, ঠিক বইয়ের মতো। দেখুন আমরা যখন কোনো বই খুলি, বইয়ের ভিতরে কি সূচিপত্র থাকে, ইন্ডেক্স থাকে না, সূচিপত্র। আমরা প্রথম যখন HTML CSS শিখেছিলাম তখন একটা পেজ বানিয়েছিলাম, সেটা নাম দিয়েছিলাম index.html। সেই ইন্ডেক্স পেজটাই হচ্ছে হোম পেজ। সেই ইন্ডেক্স পেজটাই হোম পেজ বা ফ্রন্ট পেজ, যেটা আপনার ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে প্রথমে যে পেজটা শু করবে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ। এবং সেখানে সূচিপত্র সাজানো থাকে। সেখানে কি থাকে? সূচিপত্র সাজানো থাকে, এবং সেখানে লেখা থাকে আপনার এই হোম লেখা থাকে, অ্যাবাউট আস লেখা থাকে, পেজ লেখা থাকে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, এবং প্রত্যেকটা পেজে আমরা যখনই প্রবেশ করি তখন আলাদা আলাদা কন্টেন্ট এবং আলাদা আলাদা ডিজাইন দেখতে পাই। সাপোজ আমরা যদি এলইডিবিতে যাই, এলইডিবিতে গেলেও আমরা দেখতে পাই এটা হচ্ছে হোম পেজ। এটা কোনটা? ইন্ডেক্স পেজ বা হোম পেজ। প্রথম যে ওয়েব পেজ যেটা প্রবেশ করলাম আমরা, সেটার নাম হচ্ছে কি? ইন্ডেক্স পেজ বা হোম পেজ। তো এখানে দেখুন এটাই হচ্ছে হোম, এখানে ক্লিক করলেও আপনি এখানেই থাকবেন। তারপরে আমাদের কোর্স অ্যান্ড রেজিস্ট্রেশন করার জন্য আলাদা একটা পেজ। কিন্তু প্রথম যখন আমরা হোমে গেলাম, হোমে কি এখানে ইন্ডেক্স সাজানো আছে না, সূচি সাজানো আছে। দেখুন এখানে কোর্স অ্যান্ড রেজিস্ট্রেশনে গেলে আমরা এগুলো পাবো, এই পেজটা সাজানো আছে। এখানে কোর্স মডিউলে গেলে আমরা আরেকটা পেজ পাবো, যেটাকে এখানে এইভাবে সাজানো আছে। ক্লাস শিডিউলে পাবো, এখানে ক্লাস শিডিউল সাজানো আছে। তারপরে এখানে সাকসেস স্টোরি সাজানো আছে অনেকগুলো ডিজাইন করে। তারপরে এখানে অ্যাটাচমেন্ট আছে কিছু, এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে। এটা আলাদা একটা ট্যাবে নতুন করে ওপেন হয়ে যাচ্ছে, টার্গেট ব্ল্যাঙ্ক করে দেওয়া, তাই না? তো এই ধরনের ওয়েবসাইট। এবং এখানে হচ্ছে লগ ইন নামেও কি আপনার আলাদা একটা পেজ আছে। তাহলে এই হচ্ছে অবস্থা। এরকম ওয়েব পেজ আমরাও বানাবো, আমাদের ওয়েবসাইটেও চাই যে এরকম কিছু থাকবে। তাহলে এটার জন্য আপনাকে শুরুতেই পেজ বানিয়ে নিতে হবে, যেহেতু তার আলাদা আলাদা পেজ। এবং আমাদের সবচেয়ে বেশি ভুল হয় সেটা হচ্ছে আমরা ব্লগ পোস্ট এবং পেজকে এক করে ফেলি। আমরা বুঝতে পারি না কোনটা পোস্ট কোনটা ব্লগ পেজ, কোনটা পোস্ট এবং কোনটা পেজ। এখন আমরা পেজ বানাবো, এবং পোস্ট এবং পেজ বানানো একই রকম। তো অল পেজে যদি যাই, আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করেছি তাই আলাদা ট্যাব ওপেন হয়েছে। এবং এখানে দেখুন ডিফল্টভাবে দুইটা পেজ আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে কি স্যাম্পল পেজ। দুইটা পেজ আছে, কিন্তু আমি আরও পেজ বানাতে চাই। তাহলে অ্যাড নিউতে ক্লিক করুন, একটা পেজ আসবে, পেজ লেখা। দেখুন তো আমরা যখন পোস্ট করেছিলাম তখন এরকমই ছিল না, এরকমই কিন্তু ছিল। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে আমার পেজের নাম হবে হোম লিখে আমি পাবলিশ করে দিলাম। তাহলে এটা কি কোথায় আসবে? এখানে পোস্টের ভিতরে আসবে? কখনোই না, কারণ এটা তো পোস্ট না, এটা তো আলাদা একটা পেজ, এটা কোথাও আসেনি। তারপরে মানে আমি কেবল খাবার রান্না করতেছি একরকম, বুঝছেন? আমি আরও পেজ বানাবো, দুইটা বানাবো, তিনটা, চারটা, পাঁচটা। আমি ক্লিক করে করে আলাদাভাবে ট্যাব ওপেন করলাম। তাহলে এরপরে আমি বানাবো অ্যাবাউট আস, এটাও আমি পাবলিশ করলাম। আমি আরেকটা পেজ বানাবো, আলাদা একটা ট্যাব ওপেন করেছি, এটার নাম দেবো সার্ভিস, পাবলিশ। এটা পাবলিশ হতে থাকুক, ততক্ষণ আমি আরও একটা পেজ বানাতে চাচ্ছি,
এটার নাম দিলাম কন্টাকাস, আমাদের সাথে যোগাযোগ করো, কন্টাকাস। আরও একটা পেজ বানাবো যেটা নাম দিব আমি ব্লক, সেটার নাম কি দিব? ব্লক। তাহলে সবগুলো পেজ আমি বানালাম। তাহলে এটাকেও কেটে দেন, এটাও কেটে দেন, এটাও কেটে দেন, এটাও কেটে দেন, সব কিছু পাবলিশড হয়ে গেছে এবং হোমটাও পাবলিশড হয়ে গেছে। কিন্তু এখানে রিলোড দিলে আমরা আমাদের কোনো পেজকে দেখতে পাচ্ছি না। এখানে মেনুর ভিতরে কি কোনো পেজ অ্যাড হয়নি। তাহলে আমরা এই পেজগুলো গেল কোথায়? পেজের ভিতরে অল পেজেসে গেলে দেখবেন সব পেজই এখানে আছে, দেখতে পাচ্ছেন আছে। কিন্তু এগুলো কি ডাইনিং টেবিলে সাজানো হয়নি। খাবার রান্না করা হয়েছে ঠিক আছে, কিন্তু টেবিলে সাজানো হয়নি, ডাইনিং টেবিলে সাজানো হয়নি খাওয়ার জন্য। তাহলে এখন আমরা টেবিলে সাজাবো কিভাবে? টেবিলে সাজাবো কিভাবে? আমরা তো আপাতত এইটুকু জানি যে এখানে যে লেখাগুলো থাকে এগুলোকে কি বলা হয়? মেনু। এই অংশটার নাম কি? মেনু। মেনুর ভিতরে হোম, অ্যাবাউট আস, এগুলো কি মেনু আইটেম। এগুলো কি মেনু আইটেম না? আর মেনু আইটেমের ভিতরে আমি কি বসাবো? আমাদের পেজগুলোকে বসাবো, আমাদের পেজগুলোকে আমি মেনু আইটেমে বসাবো। তো এটা যদি করতে চাই, দেখুন তো এখানে কোথায় আছে মেনু। আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টে গেলেই দেখতে পাবো মেনুস নামে একটা ডিপার্টমেন্ট আছে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে বলতেছে এডিট মেনু, একটা মেনু তৈরি করতে হবে। ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো, মেনু স্ট্রাকচার, এগুলো সব হাইড করা ঝাপসা আছে। তাহলে মেনু স্ট্রাকচার, আমাকে একটা মেনুর নাম দিতে হবে। আমি আমার নাম দিলাম আমার মেনু, আমার মেনু। জি ভাই, আমার মেনু নামে মেনু আমি তৈরি করলাম, নাম দিলাম। এখানে ক্লিক করুন, ক্রিয়েট মেনু। একটা মেনু ক্রিয়েট হওয়ার সাথে সাথে দেখুন এগুলো হালকা থেকে কি এখন ভারী হয়ে গেল। তাহলে এগুলো কি আমার পেজ। আমি কি কি পেজকে এখানে অ্যাড করতে চাই? আমি চাই হোম অ্যাড করব, ব্লগ অ্যাড করব, কন্টাক্ট অ্যাড করব, সার্ভিস অ্যাড করব, অ্যাবাউট আস অ্যাড করব। স্যাম্পল পেজ আমি অ্যাড করব না আপাতত। তাহলে এদিকে ক্লিক করে চেক করে নেওয়ার পর অ্যাড টু মেনুতে ক্লিক করুন। হয়েছে ভাই, দেখুন তো এখানে সবাই আছে না? মেনু, ব্লগ, কন্টাক্ট, সার্ভিস, অ্যাবাউট আস এবং হোম, সবগুলো মেনু আসলো। এখন এই মেনুগুলো সেভ মেনু করলেই কি এখানে চলে আসবে? আসবে না, কারণ তাদেরকে চেক করতে হবে কোথায় সেট করবেন। দেখুন মেনু সেটিংয়ের ভিতরে এখানে বলা আছে ডিসপ্লে লোকেশন, অ্যাড অটো অ্যাড পেজেস। এখানে অটো অ্যাডেড পেজেস, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস দিস মেনু। না, এটা আমি করবো না, আমি সেট করব ডিসপ্লে লোকেশন। এই মেনুটা কোথায় শো করবে? প্রাইমারি মেনুতে শ্যুট করবে আপাতত। এইটুকু আমি এমনি জাস্ট দেখাচ্ছি। এখন যদি এখানে এসে রিলোড দেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সকল মেনু আইটেম এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সবাই অ্যাড হয়েছে। ক্লিক করুন, হোম ফাঁকা, কিছু নাই, কারণ এখানে কিছু রাখা হয়নি, ডিজাইন করা হয়নি। অ্যাবাউট আস পেজ ডিজাইন করা হয়নি, সার্ভিস পেজ ডিজাইন করা হয়নি, ব্লগ পেজ ডিজাইন করা হয়নি, এটাও ডিজাইন করা হয়নি। তাহলে এখন আমি চাই যে এদেরকে একটু প্রথমে নিয়ে আসতে চাই আমি হোমকে, তারপর আমি আনতে চাই অ্যাবাউট আস, তারপরে থাকবে সার্ভিস, তারপরে কন্টাক্ট আস, তারপরে ব্লগ, এইভাবে সাজাবো। তাহলে সাজানোর জন্য কি করতে হবে? এখানেই দেখুন এই হোমটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কন্ট্রোল প্রেস করতে হবে না, এমনি নর্মালি কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ব্লগ, তারপর সাজান অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ। এখন যদি সেভ মেনুতে ক্লিক করেন তাহলে দেখুন এখন হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ চলে আসছে। এখন অনেক সময় আমরা দেখি যে মেনুর নিচে হোভার করলে নিচে আরও মেনু শো করে। এটা করার জন্য আপনি যদি করতে চান, সাপোজ এটাকে আমি সার্ভিসের আন্ডারে নিতে চাচ্ছি, দেখুন একটু ধরে সরিয়ে দিলাম সেভ মেনু। সার্ভিসের এখানে এখন নিলে কাজ করবে না, রিলোড দিলে কাজ করবে। এখন দেখুন সার্ভিসের এখানে গেলেই কি নিচে কন্টাক্ট আস আলাদা একটা পেজ শো করে, দেখতে পাচ্ছেন? এর চেয়ে সহজ আর মজার কিছু আছে? কিন্তু আমি আপাতত এইভাবে রাখবো না, এটা পরে সেভ মেনু। তাহলে সবাই আবার কি আগের মতো হয়ে গেল, ঠিক আছে? এখন দেখুন কোথাও আমি কি, আমি যে এতদিন পোস্ট করলাম এই পোস্টগুলো আমি খুঁজে পাচ্ছি না। দেখুন তো আমার পোস্টগুলো আছে, আমার পোস্টগুলো গেল কোথায়? হোমেও নেই, অ্যাবাউট এসেও নেই, সার্ভিসেও নেই, কন্টাক্ট আছেও নেই, ব্লগগুলোও নেই। তাহলে আমার এই পোস্টগুলো গেল কোথায়? কিন্তু আপনি যদি এখান থেকে শুধুমাত্র লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন বাংলা লিখে সার্চ করেন তাহলে দেখবেন ঠিকই আসবে। CAL লোকাল হোস্ট স্ল্যাশ
গ্রিন বাংলা লিখে সার্চ করলে দেখুন তখন কিন্তু আপনার পোস্টগুলো ঠিকই আসতেছে। তাহলে আমি এখন এমন যেটা করতে চাই যে আমি এই পোস্টটাকে আমার যত পোস্ট আছে যে ব্লগ পোস্ট যেগুলো আমি করেছি এতদিনে যে পোস্ট করেছি এখানে এই সবগুলো পোস্টকে আমি রাখতে চাচ্ছি ব্লগের ভিতরে। কোথায়? ব্লগের ভিতরে। ব্লগের ভিতরে আমার সকল পোস্ট থাকবে। আর হোম পেজটা আমার যখনই আমি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন বাংলা লিখে সার্চ করব তখন আমাকে হোম পেজটা দেখাবে এবং সেই হোম পেজটা কি আমি নিজে ডিজাইন করব আমার মতো করে, ইচ্ছা মতো করে। ঠিক আছে, এটা আমি করতে চাচ্ছি এবং এইটাই হবে। তাহলে এখন আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে রিডিংয়ে গেলে আপনি দেখতে পাবেন ইউর হোম পেজ ডিসপ্লে নামে একটা ডিপার্টমেন্ট আছে। ইউর হোম পেজ ডিসপ্লে। আপনি হোম পেজ ডিসপ্লে কাকে করতে চান? এখানে করা আছে কোনটা? ইউর লেটেস্ট পোস্ট, মানে আমার যত পোস্ট করতেছি সব কি এখানে এসে জমা হচ্ছে। কিন্তু আমি এটা চাই না। আমি চাই হোম পেজ হিসেবে আমার এখানে ইন্ডেক্স পেজ বা হোম পেজ হিসেবে ফ্রন্ট পেজ হিসেবে সেট করা থাকবে হোম পেজ, এবং আমার এই পোস্টগুলো ব্লগ পোস্টগুলো শো করবে হচ্ছে ব্লগে গিয়ে। তাহলে এটা করার জন্য আপনি এখানে স্ট্যাটিক পেজে সিলেক্ট করবেন, হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিবেন হোম, পোস্ট পেজ হিসেবে সিলেক্ট করে দিবেন ব্লগ, দিয়ে সেভ সেটিংসে সেভ করে নেন। এখন যদি এখানে এসে রিলোড দেন তাহলে দেখুন হোম পেজ ফাঁকা। কিন্তু আমার এখানে কি এখন লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন বাংলায় আছে না? আবার দেন লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন বাংলা। গ্রিন বাংলা লিখলে এখন কোনটা আসে? হোম পেজ আসে। হোম পেজ আসে না? হোম পেজ আসে। কিন্তু আমার তাহলে পোস্টগুলো কোথায়? আমি সেট করে দিয়েছি কোথায়? পোস্ট পেজ হিসেবে সেট করা থাকবে ব্লগ পেজ। এখন ব্লগে যান, দেখেন সব ব্লগে এখানে রয়ে গেছে। এখন কি আমার এটা ওয়েবসাইট মনে হচ্ছে না? এতদিন কি এটা কেমন ছিল আর আজকের এটা কেমন হয়ে গেল খেয়াল করেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে গ্রিন বাংলার নিচে যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কি মুছে ফেলা সম্ভব? হ্যাঁ, এটা আমি আমার মতো করে তৈরি করব, আসতেছি আমি সেখানে। তাহলে এতটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম? না। এখন আমি এই হোম পেজটা তো বানিয়েছি ঠিক আছে, কিন্তু হোম পেজটা থেকে তো সাজাইনি। তাহলে এখন হোম পেজ সাজাবেন কিভাবে? হোম পেজের এখানে ডিজাইন করবেন কিভাবে? এটা যদি করতে চান তাহলে হোম পেজের এডিটে যান। দেখুন এখানে কিন্তু এখন আমার এই সবগুলো অল পেজেসের ভিতরে যখনই আসলাম আমার কোন পেজ কোথায় সেট করা আছে এটা কিন্তু বলে দিচ্ছে। দেখুন ব্লগটা সেট করা আছে কই? পোস্ট পেজ হিসেবে। আর হোম পেজটা সেট করা আছে কি? ফ্রন্ট পেজ হিসেবে। এটাতে এডিট করেন, কন্ট্রোল প্রেস করে এডিটে ক্লিক করেন, আলাদা ট্যাব ওপেন হবে। এখন এই হোম পেজটা আমি সাজাতে চাই। হোম পেজ সাজানোর জন্য আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে একটা পেজ এডিটর ডিফল্টভাবে ইনস্টল হয়ে যায়, সেটাকে বলা হয় গুটেনবার্গ পেজ এডিটর। কি বলা হয়? গুটেনবার্গ পেজ এডিটর। এবং এখানে দেখুন আমরা যখন পোস্ট করতাম পোস্টটাও যেমন এটাও তেমনই। এবং এখানে আমরা আগে যখন পোস্ট করতাম তখন দেখতে পেতাম পোস্ট লেখা, এবং এখন লেখা আছে কি? পেজ লেখা। তাহলে এখানে আমরা ডিজাইন করব, তার আগে একটা ফিচার্ড ইমেজ সেট করব। এখানে আমাদের অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজকে ফিচার্ড ইমেজ হিসেবে সেট করতে চাচ্ছি। সাপোজ আমি টাকা, এটাকে ফিচার্ড ইমেজ হিসেবে সেট করি। না, টাকা না, একটা ভালো সুন্দর ছবি আপলোড করি। কিছু ছবি আমি আপলোড করি। কোথায় যে কি আছে আমি নিজেই তো জানি না ভালো করে। এই যেখান থেকে নিয়ে যাই, এটাকে নিব, এটাকে নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা, এটা এবং এইটা, সবগুলোকে চেক করে নিলাম। সবগুলো ইমেজ একবারে আপলোড করলাম। এদের ভিতরে যে কোনো একটা ইমেজকে আমি ফিচার্ড ইমেজ হিসেবে সেট করব, কিন্তু আমি একসাথে অনেকগুলোকে আগে আপলোড করে নিলাম। আমি এই ইমেজটাকে ফিচার্ড ইমেজ হিসেবে সিলেক্ট করে নিলাম, সেট ফিচার্ড ইমেজ। এখন যদি আপডেট করেন আপনি আপনার গ্রিন বাংলার হোম পেজে গেলেই দেখতে পাবেন যে এই ফিচার্ড ইমেজটা সুন্দর করে সর্বপ্রথম বড় করে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন?
চলে আসছে না? এখন আমাদের বাকি অংশটুকু, এখানে আমরা এখন পেজ এডিট করব। কিভাবে এডিট করব? এখানেও আপনি ক্লিক করে ঠিক যেরকম পোস্টের ভিতরে ইমেজ আনতেন, হেডিং আনতেন, এভাবেও আনতে পারেন, অথবা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলেও আপনার বাম পাশে সবগুলো অপশন একসাথে দেখাবে। তাহলে শুরুতে আমি রাখতে চাই একটা হেডিং, কোথায়? এখানে একটা হেডিং রাখতে চাই। এখানে ক্লিক করলে, হেডিংয়ে ক্লিক করলে এখানে হেডিং দেওয়ার একটা জায়গা আসবে। এখানে আপনি লিখে দেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, আপডেট করুন। এখন এসে রিলোড দেন। এখানে দেখুন আপনার এখানে লেখা চলে আসছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? এখন এটাকে চাইলে আপনি ডিজাইন করতে পারবেন, এই লেখাটাকে চাইলে আপনি ডিজাইন করতে পারবেন। এটাকে প্যারাগ্রাফ বানাতে পারবেন, পোস্ট বানাতে পারবেন, কলাম বানাতে পারবেন, অনেক কিছু বানাতে পারবেন। এটা বানাতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যেটাকে চান। তো আপাতত এটা হেডিং থাকলো। এখানে আপনি চাইলে ফুল উইথ করে নিতে পারেন। যখন আপনি ফুল উইথ দিলেন তখন এটা বাম দিকে চেপে গেল, দেখুন এটা কি লেফট হয়ে গেল। এখন এটা মাঝখানে আনবো কীভাবে? এই পেজ এডিটরের মাধ্যমে। এই তো দেখুন এখানে আপনি টেক্সট লাইন সেন্টার করে দেন, এখন দেখুন সে মাঝখানে চলে আসে। মানে অনেকটা মাইক্রোসফট অফিসের মতো না? আসছে মাঝখানে। জাস্টিফাই আসবে, জাস্টিফাই আসবে, লেখাই তো ছোটো রে ভাই, মাঝখানে এটা দিলেই আসবে, আমি দেখাচ্ছি। তারপরে এই হচ্ছে আমার অবস্থা। এখন আমি আরও কিছু আনতে চাচ্ছি এখানে। আমি সাপোজ এমন কিছু আনতে চাচ্ছি, সাপোজ মিডিয়া অ্যান্ড টেক্সট একটা মডিউল আছে, হ্যাঁ, এগুলোকে লেআউট বলা হয়, মিডিয়া অ্যান্ড সাইট। দেখুন বাম পাশে মিডিয়া, ডান পাশে কন্টেন্ট। এখানে মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ নেন, দেখুন তো আপনার ইমেজ আসছে এখানে, সুন্দর একটা ইমেজ। তারপরে এই পাশে আপনি কন্টেন্ট রাখবেন, লরেম ইপসাম থেকে কন্টেন্ট নিয়ে আসেন, কন্ট্রোল সি, এখানে কন্টেন্ট বসিয়ে দেন, দিয়ে আপডেট করেন। দেখুন তো লেখা আসছে, ছবিও আসছে, লেখা আসছে, খুব বেশি কি কঠিন? এবং এই ছবিকে আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। কি কি ডিজাইন করতে পারবেন? এটাকে কলাম বানিয়ে ফেলতে পারবেন, এই রকম। এটাকে আপনি কলাম ছাড়াও অন্য কোনো কিছুও বানাতে পারবেন, এটা বানাতে পারবেন, এই যে এরকম করে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে এটাকে কলামকে কেটে দিয়ে অন্য কিছুও বানাতে পারেন, গ্রুপ বানাতে পারবেন। তারপরে আপনি চাইলে এটাকে আরও অনেক কিছুতে পরিবর্তন করতে পারবেন। তো আপাতত আমি এটা করব না, আমি আগে ডিজাইনে রাখবো। আমার আগে ডিজাইনে আসলো। এখন আমি চাইলে আবার এটাকে ডিজাইন করতে পারি, এটাকে উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন। দেখুন লেখাটাকে নিচে ফেলে দিচ্ছে, কিন্তু আপনি আবার এটাকে ধরে এটাকে উপরে নিয়ে নিতে পারবেন, দেখুন সে উপরে চলে আসে। আবার এটাকে ধরে বাম পাশে রিভার্স করতে পারবেন, ডান পাশে ইমেজ চলে যাচ্ছে, বাম পাশে লেখা চলে যাচ্ছে। অথবা এই পাশে আনতে পারেন, উপরে নিচে করতে পারেন, ভার্টিক্যালি অ্যালাইন টু টপ, এটাও করতে পারেন। তো এইগুলো আমরা আসলে করব সামনে আস্তে আস্তে, এবং এটাই আমাদের প্রাথমিক ডিজাইন থাকুক। তারপরে লেখাটাকে এক ভাই বললো যে এগুলোকে এখন বর্তমানে আছে কোথায়, আপনি এই ডিজাইন দাঁড় করাতে পারবেন, ঠিক আছে? অথবা যদি চান প্যারাগ্রাফ বানিয়ে দিতে পারেন, অথবা চাইলে এটাকে টেক্সট লাইন সেন্টার করে দিতে পারেন। টেক্সট লাইন জাস্টিফাই আসবে না এখানে, পরবর্তীতে আসবে। এগুলোকে বোল্ড করে দিতে পারেন, সব লেখা বোল্ড হয়ে যাবে, এগুলো ইটালিক হয়ে যাবে, সব লেখা ইটালিক করে দিতে পারবেন আপনি। সবগুলোকে ধরে এখানে ইটালিক করে দেন, সব লেখা ইটালিক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ইনলাইন ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট কালার। এখন যে কোনো একটা লেখাকে আমি কালার করি, এই লেখার এই অংশটুকুকে আপনি কালার করে দেন। রিলোড দেন তো, দেখুন তো এইটুকের আলাদা কালার হয়েছে। কোডিং কোনো আলাদাভাবে ধরা, স্প্যান করা, কোনো কিছু করা লাগছে? কিছুই করা লাগলো না, কত সহজ! এর চেয়ে সহজ কিছু আছে? আপনি চাইলে এখানে একটা গ্যালারি অ্যাড করতে পারবেন। দেখুন একটা গ্যালারি অ্যাড করি, এখানে একটা গ্যালারি অ্যাড করতে পারেন আপনি। এখানে গ্যালারিটা অ্যাড করব না, আমি গ্যালারিটা নিচে অ্যাড করব, একটু রিলোড দিন। ওটা নিচে না, এখানে কলাম কলাম ভাব আছে তো। আচ্ছা,
কলাম নিচ্ছি একটা ফুল উইথ, এই হচ্ছে একটা ফুল উইথ কলাম, এবং এখানে আপনি নেবেন হচ্ছে গ্যালারি। আরও আস্তে আস্তে ক্লিয়ার হব আমরা, অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখব। কোথায় গেল আমার গ্যালারি? গ্যালারি ইমেজ নিতে পারবেন সরাসরি গ্যালারি, এই হচ্ছে গ্যালারি। মিডিয়া লাইব্রেরি থেকে কিছু ইমেজ সংগ্রহ করেন, এটা 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 4-5টা নিয়েছি। ইনসার্ট গ্যালারি, আপডেট। দেখুন তো সুন্দর একটা গ্যালারি হয়েছে। খুব বেশি কি কঠিন? গ্যালারি ডিজাইন বানাতে পারবেন, আলাদা আলাদা ডিজাইন করতে পারবেন। অ্যালাইন সেন্টার এইভাবে দিতে পারবেন, অ্যালাইন উইথ এইভাবে বাড়াতে পারবেন, আরও চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, মানে অভাব নেই। আপনি জানেন, আপনি নিজেও বুঝবেন না যে আসলে এত কিছু করা যায় কেন। তারপর আবার নেন, আবার একটা কলাম নেন, কলামের ভিতরে 2টা অংশে ভাগ করে নেন অথবা 3 অংশে ভাগ করে কলাম নেন। এখানে আপনি বসিয়ে দেন হচ্ছে কিছু প্যারাগ্রাফ। এখন ডিজাইন করা কত সহজ। Ctrl+C, এখানে বসিয়ে দিলাম। আসলে লেখা বেশি হয়ে গেছে, কমিয়ে দেন। দাঁড়ান, এটাকে ফুল উইথ করে দেব, পুরো কলামটাকে ধরে। না, এটা বাদ দিয়ে দেন। এভাবে ওইভাবে না, এভাবে না। আপনি এখানে একটা ক্যালেন্ডার অ্যাড করে দেন, আপডেট। দেখুন এখানে একটা ক্যালেন্ডার পাচ্ছে, এই যে দেখুন। তার মানে এইভাবে আপনি একটা পেজের ওয়েবসাইট ডিজাইন করবেন, পেজ ডিজাইন করবেন। কিন্তু এখানে তো এত কিছু করা যাচ্ছে না, কারণ এগুলো ফ্রি। আমরা যখন সামনে যাব তখন এগুলো আসলে আমরা আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে? স্যার আমাদের ফুল একটা ডিজাইন দেখাবেন না? হ্যাঁ, একটা না, অনেকটি দেখাবো, অনেকটি। মানে ডিজাইনের একটা ধারণা না পেলে ভাই। হ্যাঁ, অনেকটি দেখাবো, অনেকটি। এই সামনে আসতেছে, এগুলো তো ফ্রি, এখানে তো দেখানোর কিছু নাই। স্যার নিচে যে ইয়েটা দিছিলেন, কোনটা? ওই যে ক্যালেন্ডারটা দিছিলেন, হ্যাঁ, করার মধ্যে দিছি। স্যার কালকে রাতে এটা বানাইতে বানাইতে আমার রাতে 4 রাত লাগছে HTML আর CSS দিয়ে। সিএসএস দিয়ে কেন? নতুন তো এখন দেখুন তো কতক্ষণ সময় লাগে। এক ক্লিকে স্যার এই যে আরও সামনে আরও আসবে, আরও সুন্দর সুন্দর ডিজাইন আসবে। আপনি এই যে কলামের ভিতরে এই যে কলাম নিয়েছি, এখানে তো কিছু রাখিনি। চলুন, স্যার ওয়ার্ডপ্রেসের চাহিদা কিরকম? ওয়ার্ডপ্রেসের চাহিদা ওয়ার্ডপ্রেসের চাহিদা হচ্ছে এখন বর্তমানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইট তৈরি হচ্ছে, এর ভিতরে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ওয়েবসাইট হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেস। স্যার এটা ডিজাইনটা আমরা যেভাবে করব, এটা যে ডিজাইন করতে দিব ও বলে দিবে না? হ্যাঁ, স্কিল দেখবো, স্কিল কি কি লাগবে, লেখা থাকবে যে HTML CSS WordPress এগুলো লেখা থাকবে। অবশ্যই অবশ্যই স্কিল রিকোয়ারমেন্ট। অবশ্যই অবশ্যই এগুলো আমরা আস্তে আস্তে করব। হ্যাঁ, আপাতত এগুলো আমরা যাচ্ছি না, এটাও ডিলিট করে দেন। এখান থেকে আসলে এগুলো বোঝাইতে গেলে আপনাদের মাথা গরম হবে, আমিও চাই না আপনাদের মাথা গরম হোক। স্যার আপনার একটা ডিজাইন দেখেন স্যার। দেখাবো, আমার তো সব এই ল্যাপটপে, এটা শুধুমাত্র আপনাদের ক্লাস করানোর জন্য এই ল্যাপটপটা। এখানে কোনো ডিজাইন তেমন নাই, ঠিক আছে? এখানে তেমন কিছুই নাই, এটা জাস্ট আমি তৈরি করি ডিলিট করি, তৈরি করি ডিলিট করি, তৈরি করি ডিলিট করি। আপনি তো আপনার কাজের জন্য অনেক পিসি ইউজ করেন, তাই না? আলাদা কম্পিউটার আছে আমার। তাহলে তো অনেক হাই কনফিগারেশন পিসি হবে। এটাতে কিছুই নাই, কারণ এই একটা দিয়ে সব কিছু হয় না। হ্যাঁ, দেখা যায় যে আমার ওইটাতেই সব কিছু।
এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাতে একবার করে তৈরি করতেছি, 5 বার করে ডিলিট করতেছি, 10 বার করে তৈরি করতেছি, আবার ডিলিট করতেছি, এভাবেই চলতেছে এটা। আপনার পিসিটা কত দিন বানাইছেন স্যার? ওটা ডেস্কটপ, কত লাগছে? ওটা বেশি লাগে নাই, অনেকদিন আগের বানানো তো। ওই তো আপনার 60-62 হাজার। তাহলে স্যার 60-62 দিয়ে এখন যে কনফিগারেশন পাওয়া যায় তখন নিব। আচ্ছা দেখুন, এতটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম আছে? আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু তো পারবেন দেখে দেখে, নাকি পারবেন না? পারবো স্যার। এটা বুঝতে তো কোনো প্রবলেম নাই, এইটুকু বুঝতে তো কোনো প্রবলেম নাই। না স্যার। আচ্ছা তাহলে আমরা পেজও বানিয়েছি, মেনুও বানিয়েছি, এবং একটা পেজ ডিজাইনও করেছি। একটা পেজ কি করেছি, ডিজাইনও করেছি, মোটামুটি একটা ডিজাইন করেছি। তাহলে এটা শুধুমাত্র কি হোম পেজের ডিজাইন। অ্যাবাউট আস পেজ কিন্তু ফাঁকা, সার্ভিস পেজ ফাঁকা, কন্ট্যাক্ট আস পেজ ফাঁকা, এবং ব্লগ পেজে গেলে আমরা পোস্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে এরকম করে ঠিক হোম পেজের মতো করে আমাকে অ্যাবাউট আস, সার্ভিস এবং কন্ট্যাক্ট আস সবগুলো পেজই তৈরি করতে হবে না? তাহলে না একটা ওয়েবসাইট হবে। ওকে, আমরা এটা পরে করব। এখন আমরা আলোচনায় পেজটা মোটামুটি শেষ করলাম। পেজ এবং ব্লগের ভিতরে পেজ এবং পোস্টের ভিতরে তফাৎ কি আমরা বুঝতে পেরেছি, পার্থক্যটা কোনটা পোস্ট এবং কোনটা পেজ। নতুন যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করি তাহলে বলতে পারবেন পেজ এবং পোস্টের ভিতরের পার্থক্য কি? পোস্ট হচ্ছে প্রতিনিয়ত পাবলিশ করা খবরের মতো, খবরের কাগজে যেরকম প্রতিদিন বিভিন্ন নিউজ পোস্ট হয় না, পেজটা একবারে ডিজাইন করব। পেজ আমরা, হ্যাঁ রাইট, পেজ আমরা একবারই ডিজাইন করব, একটা ডিজাইনই থাকবে। আর পোস্ট কি প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট হতে থাকবে। খবরের ভিতরে আমরা যখন নিউজ ওয়েবসাইট তৈরি করি, আমাদের একটা নিউজে কি প্রতিনিয়ত নিউজগুলো আপডেট হতে থাকে না, প্রতিদিন নতুন নতুন খবর। এই খবরগুলো পোস্ট হবে কোথায়? এই খবরগুলো পাবলিক হবে এই পোস্টের ভিতর থেকে, এগুলো পোস্ট। আর পেজ হবে কনস্ট্যান্ট, মানে একটাই থাকবে, নো পরিবর্তন। মানে পেজের একটা অংশ হচ্ছে পোস্ট। করতে গেলে কি ইমেজের মতোই? রাইট, পেজের একটি অংশই হচ্ছে পোস্ট। আরেকজন কি প্রশ্ন করলেন? স্যার ভিডিও রাখতে চাইলে? ভিডিও আমরা এই যে পেজের ভিতরে ভিডিও রাখবো, এখানে ভিডিও রাখার অপশন আছে, এই তো দেখুন, এই যে এখানে ক্লিক করলে এই পেজের ভিতরে ব্রাউজারে অল ক্লিক করুন, দেখুন এখানে ভিডিও আছে কিনা। পার করে গেলেন ভিডিও আচ্ছা স্যার, আচ্ছা। করে এই তো ভিডিও আপলোড। এটা অনেক বড় সাইজ, এখানে আপলোড হবে না। হ্যাঁ, ফাইল আপলোড হয় না, এখানে আপলোড হবে না, লোকাল হোস্টে হবে না, তবে লাইভ সার্ভারে হবে। ঠিক আছে, আপলোড করতে পারবেন, অডিও ভিডিও সব পারবেন। এখন আমরা পরবর্তী আলোচনায় আসি। আমার মনে হয় কারো একটা মাইক্রোফোন অন করা, বাজে সাউন্ড আসতেছে। আবু হায়াত, ওকে। তাহলে আমাদের এখানে পোস্ট শেষ হয়েছে, মিডিয়া শেষ হয়েছে, পেজও শেষ হয়েছে, কমেন্টও শেষ হয়েছে। এরপরে কি আছে? অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার টুলস, সেটিং। আমরা এই অ্যাপিয়ারেন্স, প্লাগইনস আর সবার আগে সেটিংসে চলে যাব। সেটিংসের ভিতরে আলোচনা করব, ওয়ার্ডপ্রেসের সেটিংস ডিপার্টমেন্ট। এখন দেখুন তো আমাদের এখানে কি সাইট টাইটেলের নাম কি? সাইট টাইটেলের নাম দেখুন তো আমার সাইট টাইটেলের নাম কি আসছে। এবং আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন এগুলো আমরা দিয়েছিলাম গ্রিন বাংলা, তাই না? সাইট টাইটেল। এবং এগুলো কি পরিবর্তনযোগ্য, আপনি চাইলে এখান থেকে কি গ্রিন বাংলার পরিবর্তে হোয়াইট বাংলা করতে পারবেন না? আপনি চাইলেই কি এটা পরিবর্তন করতে পারেন। এখান থেকে সেভ চেঞ্জ, এখানে এসে রিলোড, দেখেন তো হোয়াইট বাংলা হয়ে গেল। তার মানে আপনি চাইলেই কি এটা পরিবর্তন করতে পারেন। তারপরে এক ভাই প্রশ্ন করেছিল একটু আগে যে আমাদের এই সাইট টাইটেলটা চেঞ্জ করা যাবে কিনা, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা ওয়েবসাইট চেঞ্জ করা যাবে না। দেখেন তো ট্যাগলাইন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, পরিবর্তনযোগ্য। এখানে কি দিব বলেন? এটা কি হয় আসলে? এটা হয় হচ্ছে ট্যাগলাইন, এটাকে বলা হয় স্লোগান। একটা ওয়েবসাইটের কি স্লোগান, মূল মন্ত্র। গ্রিন বাংলা এটা কি টাইপের ওয়েবসাইট?
ধরুন ট্রাভেলিং হলে ট্রাভেলিংয়ের জন্য একটা সুন্দর একটি মূলমন্ত্র বা একটা সুন্দর একটি স্লোগান আপনি এখানে অ্যাড করতে পারেন। কি স্লোগান অ্যাড করা যায় বলেন তো? কবি সাহিত্যিক যারা আছেন বলতে পারবেন কেউ? আমি ভাই এগুলো ভালো পারি না। কি ট্যাগলাইন দেওয়া যায় বলেন? জয় গ্রিন বাংলা। আচ্ছা, মেক ইউর ফিউচার, যে যা খুশি তাই করুক, মেক ইউর ফিউচার, FUTURE, ফুটুরি, মেক ইউর ফিউচার। এখানে এসে রিলোড দেন, দেখেন তো হয়েছে মেক ইউর ফিউচার। স্যার ওকে, তারপরে এটা হচ্ছে ট্যাগলাইন এবং এটা হচ্ছে আপনার, এবং দেখুন এটা তৈরি করার সাথে সাথে দেখুন আপনার এই যে ওয়েবসাইটের ভিতরে গ্রিন বাংলা এবং মেক ইউর ফিউচার কিন্তু যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমরা প্রথম আলোতে যাই একটু, অথবা এলইডিপিতে যাই। এলইডিপিতে গেলে কি আসে দেখুন তো? লার্নিং অ্যান্ড আর্নিং, মনিটরিং, আরও কিছু হয়তো আছে, মনিটরিং সিস্টেম, লার্নিং অ্যান্ড আর্নিং মনিটরিং সিস্টেম, তাই না? আমাদের এখানে কি আছে? আমাদের ওয়েবসাইটে গ্রিন বাংলা মেক ইউর ফিউচার, এটা কোথা থেকে আসলো? এই সাইট টাইটেল থেকে। কথা ক্লিয়ার? সাইট টাইটেল এবং ট্যাগলাইন দুইটাই মিলে। এখন এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। আমার ওয়ার্ডপ্রেস কোথায় আছে? লোকাল হোস্টের গ্রিন বাংলাতে আছে না আমার ওয়ার্ডপ্রেসটা? গ্রিন বাংলা ডিরেক্টরির ভিতরেই তো আমার ওয়ার্ডপ্রেসটা আছে নাকি? সাইট অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসের নাম কি? local_host/green bangla। স্যার এটার নাম চেঞ্জ করে দিলে কি উপরে এই যে এর নামটা ইউআরএল এটা কি চেঞ্জ হয়ে যাবে? এটা চেঞ্জ হবে কিন্তু ঝামেলা করবে। স্যার রিলোড দেন, পেজ নট ফাউন্ড, দেখতে পাচ্ছেন? পেজ নট ফাউন্ড পাচ্ছে না। পাওয়ার তো কথাই না, এটা পাবে কেন? কারণ ডিরেক্টরি নেমের সাথে তো মিলছে না। স্যার শুনতে পাচ্ছেন? জি ভাই। স্যার লোকাল হোস্টিং এর জায়গায় যদি স্যার আমি এই জায়গায় যদি স্যার লাইভ করি, লোকাল লাইভ হোস্টিং দেবো স্যার। লোকাল হোস্ট লাইভ হোস্টিং হবে কেন? তাহলে স্যার লোকাল হোস্ট লাইভ কীভাবে হয়? লোকাল হোস্ট তো লাইভ হবে না। আপনি যখন লাইভ হোস্টে যাবেন তখন আর আপনার এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, আপনার সাইট অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। স্যার এটাই বলতে চাইছিলাম স্যার। ওখানে তখন আর লোকাল হোস্ট থাকবে না, তখন আপনার ওয়েবসাইটের নামটাই থাকবে। সাপোজ http://greenbangla.com, http://greenbangla.com, তখন এই লোকাল হোস্ট কথাটা চলে যাবে, তাই না? স্যার এই যে আমি ধরেন আরেকটা ওয়েবসাইটের কন্টেন্ট এটার মধ্যে আছে, এটার মধ্যে কপিরাইট ইস্যু করবে না? না, করবে না। তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস বলতে কোনটা বোঝায়? এই ওয়েবসাইটের অ্যাডমিন যিনি, তার একটা ইমেল অ্যাড্রেস থাকবে এবং সেই ইমেল অ্যাড্রেস দ্বারা কি তার ওয়েবসাইট পরিচালনা করবে। সেই ইমেল অ্যাড্রেস আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। যদি এটা পরিবর্তন করতে চান তাহলে নতুন একটা দিলে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেখান থেকে আপনাকে সেটা কি কনফার্ম করতে হবে। স্যার জি স্যার জি স্যার এই প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কি একটা ইমেল অ্যাড্রেস লাগবে? জি, আলাদা আলাদা না? আলাদা আলাদা, মানে লাইভ যখন করবেন তখন, কারণ মেসেজগুলো লাইভ যখন করবেন একটা ওয়েবসাইট লাইভ থাকবে তখন আপনার একটা ইমেল অ্যাড্রেস দুইটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করালেন, তখন দুইটা ইমেল অ্যাড্রেসেই দুইটা ওয়েবসাইট থেকে আপনার প্রতিনিয়ত মেসেজ আসতে থাকবে, তখন আপনি বুঝতে কষ্ট হবে যেটা আসলে কোন ওয়েবসাইট থেকে এসেছে, তাই না? এবং প্রতিনিয়ত আপনাকে নোটিফাই করতেই থাকবে। তারপরে মেম্বারশিপ, আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে সাপোজ ধরুন ফেসবুক কি মেম্বারশিপ ওয়েবসাইট না বলেন তো? এখানে কি মেম্বার হওয়া লাগে, তা না হলে চালাতে পারবেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না করলে ইনস্টাগ্রাম চালাতে পারবেন? তারপরে টুইটার অ্যাকাউন্ট না করলে টুইটার চালাতে পারবেন? কখনোই চালাতে পারবেন না। তাহলে আমাদের ওয়েবসাইটে এরকম কখনো হতে পারে না আমরা এমন একটা ওয়েবসাইট বানাবো যেখানে আমরা মেম্বারশিপ গ্রহণ করব। তাহলে আমি এটাকে কি করে দিব? চেক করে দেবো, এনিওয়ান ক্যান রেজিস্টার, যে কেউ কি আমার ওয়েবসাইটে রেজিস্টার হতে পারবে। তারপরে আছে নিউ ইউজার ডিফল্ট রুল, নতুন যে ইউজার যিনি অ্যাকাউন্ট করবে আমার ওয়েবসাইটে সে কি হবে? আমার ওয়েবসাইটের সাবস্ক্রাইবার, নাকি আমি তাকে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দেবো, মালিক বানিয়ে দেবো, কি না এডিটর বানিয়ে দেবো, না অথর, না কন্ট্রিবিউটর, না সাবস্ক্রাইবার, কিছুই তো বানাবো না। সে কি থাকবে? সে হবে শুধুমাত্র সাবস্ক্রাইবার। কথা ক্লিয়ার? জি ভাই।
তারপরে দেখুন আছে আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ, আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ। আপনি চাইলে কি এটাকে আরবি করে দেন, দেখেন আপনার পুরো ওয়েবসাইটের এইখানে যা লেখা আছে সব কি আরবি হয়ে যাবে। অনেকেই আছে কি বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, তার জন্য কি আরবিতে ট্রান্সলেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আরবি ডান দিক থেকে শুরু হয়, এটা কি ডান দিকে চলে আরবি আসছে, বুঝে স্যার। দেখছেন সব কি ডান দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন আরবি লেখা কোন দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে। ডান দিক থেকে, দেখছেন ডান দিকে হয়ে গেছে। এবার এখানে এসে রিলোড দেন, দেখেন এখানে লেখাগুলো ডান পাশে চলে আসবে এবং এগুলো আরবিতে ট্রান্সলেট হয়ে যাবে, দেখছেন। স্যার ভুল করে এরকম হইলে স্যার পরে বুঝবো না যে কোনটা কি করছে। তাহলে এখন তো আমি নিজেই যন্ত্রণায় পড়ে গেলাম। এই হচ্ছে আমার সাইট ল্যাঙ্গুয়েজ, এটাকে আপনি এখন ইংলিশ করে আপডেট করে নেন। নিচে উল্টাপাল্টা লাগতেছে আমার নিজেরই। আরে অনেকের কম্পিউটার ভাইরাস থাকে আরবি। এবার ঠিক আছে তাই না? তাহলে দেখুন, আর আমার টাইম জোন, যেহেতু এটা বাংলাদেশের ওয়েবসাইট, তাহলে এটা টাইম জোন কি হবে, টাইম জোন হবে +6 মনে হয় নাকি +6 না? +6 ইউটিসি +6 নাকি ইউজিসি, কোনটা? ইউজিসি স্যার, ইউজিসি। আমি দেখুন সরাসরি, জিএমটি স্যার। হ্যাঁ আমি ওটা না দিয়ে আমি সরাসরি আমি আমার বাংলাদেশটাই সিলেক্ট করে দিই, আমার ঢাকা সিলেক্ট করে দিই। দেখেন এই যে বিভিন্ন মহাদেশ আসতেছে, ইউরোপ, আটলান্টিক, এশিয়া আসবে এখন, এটাই হচ্ছে এশিয়া, এই তো এশিয়া, এশিয়ার ভিতরে দেখুন ঢাকা আছে, ঢাকা, এই ঢাকা সেট করে দিলাম, আমার টাইম জোন চেঞ্জ হয়ে গেল। এখন এই পোস্টগুলোর কি টাইম জোনও চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে ব্লগ পোস্টগুলো করেছি এগুলো টাইম জোন এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডেট ফরম্যাট কোনটা দিবেন, এইটা দেখুন প্রত্যেকটা পোস্টে একটা ডেট ফরম্যাট আছে। এই যে পাবলিশড জানুয়ারি 23, 2021, আপনি যদি এখানে সিলেক্ট করা আছে কি জানুয়ারি 24, 2021, আপনি এখান থেকে সেট করে দেন 1/24, 2021, এটা করে আপডেট করে দেন। এখানে আসলে দেখবেন এটা পরিবর্তন হয় 1/24, 2021 হয়ে গেছে, দেখছেন হয়েছে, কাজ করেছে। 23 আসলো কেন, এটা তো প্রশ্ন, কারণ প্রশ্ন তো আগের, এটা তো পোস্টটা আগের দিনের, এই জন্য। তাহলে এটা কি আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো নাকি? ওইখানে স্যার এটা ফরম্যাট। হ্যাঁ এটা ফরম্যাটটা, টাইম ফরম্যাট কোনটা, এই ছোটো হাতের পিএম থাকবে না বড় হাতের পিএম থাকবে, নাকি এটা থাকবে, নাকি কাস্টম আপনি নিজে তৈরি করে নেবেন, আপনি চাইলে তৈরিও করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের সপ্তাহ শুরু হয় কোন দিনে, শনি রবি সোম মঙ্গল কোন দিনে, তাহলে এখানে কোনটা সেট করা আছে, মানডে, আমরা সেট করে দিলাম কি স্যাটারডে। এখন প্রশ্ন থাকতে পারে না যে এটা এখানে শনি রবিবারের কাজ কি, সপ্তাহ শুরু বাইরের ফরেন ওয়েবসাইটগুলো তো স্যার আবার রোববার থেকে ওদের উইক শুরু হয়। তারা তাদেরটা রোববার, আমি যদি কোনো অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করে দিই তাদেরটা আমি তাহলে রবিবার সেট করে দিয়ে শনিবার মঙ্গলবার সেট করে, বুধবারের দিন সোমবার সেট করে দেবো, কারণ তাদের সপ্তাহ শুরু হয় সোমবারে। এই জন্যই তো এটা ইউনাইটেড স্টেটের হিসেবে ডিফল্টভাবে কোনটা পেয়েছিল, সোমবার পেয়েছিল। কথা কি ক্লিয়ার না কোনো ঝামেলা আসছে? তাহলে কি জেনারেলের ভিতরে কোনো প্রশ্ন আছে আপনাদের? নাই। তাহলে আমি রাইটিংয়ে যেতে পারি, সেটিংস থেকে রাইটিং। দেখুন সেটিংসের রাইটিংয়ে তেমন কিছুই নাই। প্রথমে আছে রাইটিং সেটিংয়ে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। আমরা যে পোস্ট করি, এতদিন যে পোস্ট করলাম, এই পোস্টের যদি কোনো পোস্টের ক্যাটাগরি সিলেক্ট না করে দেয় তাহলে সে কোথায় পায়, সে ডিফল্টভাবে এইটা পায়। কিন্তু আমি এখন থেকে এটাকে ডিফল্টভাবে লাইফস্টাইল করে দিলাম, পোস্ট ফরম্যাট করে দিলাম আপনার স্ট্যাটাস দিয়ে, এটা দিয়ে আমি সেভ চেঞ্জ করলাম। এখন যদি একটা নতুন পোস্ট করতে যাই, দেখুন কি হয়, গতকালকের পোস্টের সাথে এই পোস্টে মিলবে না। এই একটা পোস্ট আমি করতে চাচ্ছি, এবং এখান থেকে আমি খবরও নিতে চাচ্ছি। Ctrl+C,
এখানে একটা ইমেজ অ্যাড করব আমি, এখান থেকে আপলোড করব ইমেজ, ডাউনলোড, অ্যালন মার্কস কোথায় গেল, এবং তার নিচে আমার কি থাকবে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিয়ে পাবলিশ করলাম। আমি কি ক্যাটাগরি সেট করেছি? ক্যাটাগরি সেট করে নি। সে ডিফল্টভাবে কোন ক্যাটাগরিটা পাবে? লাইফস্টাইল। কারণ কি, ট্রাম্পের 4 বছরে অ্যালেনের এত লাভ পাইছে। কোন ক্যাটাগরি দেখেন তো, এটার ক্যাটাগরি নাম কি? লাইফস্টাইল। কেন লাইফস্টাইল পাইলো? ডিফল্টভাবে সেট করে দেওয়া আছে লাইফস্টাইল, এবং ডিফল্ট পোস্ট ফরম্যাট দেওয়া আছে স্ট্যাটাস। স্ট্যাটাস দেওয়ার কারণে কি হয়েছে একটু চেক করে আসেন, বেগে আসেন। এখানে এসে Ctrl+Shift+R প্রেস করে একটু রিলোড দিয়ে নেন ভালো করে। এই দুইটা পোস্ট সবার উপরে আছে কেন, এটা আমরা জানি নাকি জানি না? এই যে এখান থেকে আমরা কি সেট করে দিয়েছিলাম, এই যে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক। এবং এখানে দেখুন পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, আপনি এখান থেকে স্ট্যাটাস করে দেন, দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আসে রিলোড দিলে স্ট্যাটাসের পুরোটা একসাথে দেখায়, বুঝতে পারছেন? পুরো পোস্টটা একবারেই দেখায়, আলাদা করে না, মানে শর্ট করে না, বুঝতে পারছেন? অনেকগুলো পোস্ট দেখে, এগুলো হচ্ছে পোস্ট ফরম্যাট। আশা করি বুঝতে পেরেছি। তারপর এখানে দেখুন পোস্ট বাই ইমেইল, আপনি ইমেইলের মাধ্যমে পোস্ট করতে পারবেন, ইমেইলের মাধ্যমে পোস্ট করতে পারবেন। এটার জন্য আপনাকে কি করতে হবে? দ্য পোস্ট ওয়ার্ডপ্রেস বাই ইমেইল, ইউ মাস্ট সেট আপ সিক্রেট ইমেইল অ্যাকাউন্ট উইথ POP3 অ্যাক্সেস। Any mail received at this address will be posted. So it's good idea to keep this address very secret. Here are 3 random string you could size. এগুলো হচ্ছে আপনার নেম চিপ আছে না, মেল সার্ভার, বিভিন্ন মেল সার্ভার ব্যবহার করা হয় না, বিভিন্ন কোম্পানির জন্য কি মেল সার্ভার ক্রয় করা হয়, মেল সার্ভারের মেল ক্রয় করা হয়। তো এই মেল সার্ভারের মেল অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন, পোর্টের অ্যাড্রেস বসাবেন, এগুলো যখন অ্যাকাউন্ট করবেন তখন দিবে। ক্লায়েন্টের যদি থাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে আপনি এটাকে এখান থেকে দিয়ে দিবেন। এবং ডিফল্ট ক্যাটাগরি আপনি একটা চাইলে ক্যাটাগরি এখান থেকে সেট করে দিতে পারবেন। ওই ক্যাটাগরিটা এখানে কি, ওই ক্যাটাগরির পোস্টগুলো এখানে পাবলিশড হতে থাকবে। কথা ক্লিয়ার? এটা তেমন কিছু না, এটা আপনাদের আপাতত লাগবে না। তাহলে এখানে আমরা ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, ডিফল্ট পোস্ট ফরম্যাট এবং পোস্ট বাই ইমেল, ইমেলের মাধ্যমে কীভাবে পোস্ট করা যায় সেটা সম্পর্কে জানলাম। তারপর আমি চলে আসবো রিডিংয়ে। রিডিংয়ের কিছু অংশ আমরা আগেই দেখতে পেয়েছি, ইউর হোম পেজ ডিসপ্লে, যেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম নাকি, যে কিভাবে কেন এটা দিতে হবে, কেন এই কাজটি করতে হবে। এটার কি কাজ? হোম পেজ হিসেবে হোম পেজটাকে এবং পোস্ট পেজ হিসেবে ব্লগ পেজটাকে সেট করে দিব আমরা এখান থেকে। তারপরে লেখা আছে দেখুন, ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট। আমরা যখন কোনো ওয়েবসাইটের প্রথমে ব্লগে প্রবেশ করি, এখানে কয়টি পোস্ট শো করতেছে দেখুন তো, 1টি, 2টি, একটু রিলোড দেন। ও এটা স্ট্যাটাসে আছে না, স্ট্যান্ডার্ড করে আপডেট করে কেটে দেন, সবাই একরকম থাকবে। তাহলে এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টি পোস্ট। তাহলে এই রকম এই ব্লগ পেজের এক লাইনে, এক পেজে কয়টি পোস্ট শো করবে? এখন বর্তমানে বলা আছে 10টি, আমি করে দিলাম 3টি। 3টির বেশি আর পোস্ট শো করবে না, এবং তারপরে বলবে যে নেক্সট পেজ, পেজিনেশন চলে আসবে। এখন রিলোড দেন, দেখুন তো কয়টি পোস্ট পাইছে। এই হচ্ছে 1টি, এই হচ্ছে 2টি, এবং এই হচ্ছে 3টি। 3টির পরে এসে কি হয়ে গেল? নেক্সট পেজ বলতেছে তুমি 2য় নাম্বার পেজে যাও। কাজ করেছে? নেক্সট পেজে আসেন, পেজ নাম্বার 2তে আরেকটি পোস্ট। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এটার কাজ কি, কথা বলেন। ব্লগ পেজের প্রথম পেজে কয়টি পোস্ট শো করবে? এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে 5টি রাখলাম। তারপরে সিন্ডিকেশন ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, এটার কাজ কি? এই সিন্ডিকেশন ফিড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ফিডস? ফিড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ফিড, হোয়াট ইজ ফিড? ফিড হচ্ছে, সাপোজ আপনি গুগলে গিয়ে লিখে সার্চ দেন ওয়ার্ডপ্রেস,
অথবা আমি আমার নাম লিখে সার্চ দিই, দেখেন KANON, কানন লিখে সার্চ দিলাম। উইকিপিডিয়াতে দেখুন তো, কানন ইজ এ জাপানিজ অ্যাডাল্ট ভিজুয়াল নোভেলস ডেভেলপার। বা ডেভেলপার বাই রিলিজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, উইন্ডোজ আবিষ্কার করেছি না। মিলে গেছে স্যার। বাবা, দেখুন আমার নাম উইকিপিডিয়াতে, আহা হা কি শান্তি। এই যে দেখুন, এই যে কন্টেন্টগুলো আসতেছে, এই যে লেখা, এই ওয়েবসাইটের সাথে যে কিছু লেখা আসতেছে না, এই লেখাগুলোকে বলা হয় ফিট। এই যে দেখুন লেখা আসতেছে, এখানে কতগুলো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এভাবে ওয়ার্ড আসতেছে। কতগুলো ওয়ার্ড? অনেকগুলো ওয়ার্ড, 20টি 25টি 30টি। তারপরে এখানে দেখুন আছে 1 2 3 4 5 6, এইভাবে 10টি 12টি। তারপরে যে এখানে আসতেছে লুকিং ফর ইনফরমেশন অন দ্য এনিমাই কানন, তো এখানে কিছু লেখা আসতেছে, এবং প্রত্যেকের কিন্তু এক সমান আসতেছে না। এক এক ওয়েবসাইটের কি এক এক রকম লেখা আসতেছে না, কারো হয়তো 10টি, কারো 12টি, কারো 15টি, কারো 30টি আসতেছে না ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকেই বলা হচ্ছে ফিট। এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? সিন্ডিকেশন ফিট। শো অ্যাট মোস্ট রিসেন্ট, কয়টি আইটেম? 10টি। আপনি বাড়িয়ে এটাকে 20টি করে দেন, এবং এই আইটেমগুলো কোন আইটেমগুলো আসবে, এটা আমরা যখন গুগল অ্যাডসেন্সের কাজ করব তখন আমরা দেখতে পাবো যে কোন আইটেমগুলো এখানে মূলত আসে গুগলে সার্চ করলে। কথা ক্লিয়ার? তাহলে ফিট কি জিনিস এটা তো বুঝতে পারলাম। ফিট কোনগুলো? এই যে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড যে লেখাগুলো আসে, এগুলোকেই বলা হচ্ছে কি? ফিট। মনে থাকবে? জি স্যার। ওকে, তারপরে দেখুন, ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড, যদি কোনো পোস্টকে সার্চ করে, যদি কোনো পোস্ট কেউ সার্চ করে নিয়ে যায়, তাহলে তার শুরুতে পোস্ট কতটুকু শো করবে? ফুল টেক্সট না সামারি? সামারি করে দেন, সামান্য একটু শো করবে, তারপর পুরোটা তারা ভিতরে এসে পড়বে। তারপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা তো আমরা আগে থেকে জানি। ডিসকাশন বা ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে গুগল এর সাথে এসিও করতে চাই, বা সার্চ ইঞ্জিনে সার্চ করলে যেন আমার ওয়েবসাইট চায়, আমার ওয়েবসাইটটাকে গুগল খুঁজে পায়, তাই হচ্ছে এই ব্যবস্থা, এবং এটাকে আমরা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেব। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তারপরে আসলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ডিসকাশন। মাথা গরম হয়ে যাচ্ছে, গলা চুলকাচ্ছে এখন। ডিফল্ট পোস্ট সেটিং attempt to notify any block linked to the post. Suppose attempt to notify, আপনার ওয়েবসাইটের পোস্টের ভিতরে কেউ যেন কোনো লিঙ্ক অ্যাড করে দেয়, পোস্টের ভিতরে লেখার ভিতরে যদি কেউ কোনো লিঙ্ক অ্যাড করে দেয়, তাহলে যেন আপনাকে এই ওয়েবসাইটের মালিককে যেন নোটিফিকেশন পাঠায় যে অমুক লেখার ভিতরে কি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা হয়েছে। কিভাবে লিঙ্ক কিভাবে অ্যাড করে? চলেন দেখে আসি কিভাবে লিঙ্ক অ্যাড করে। অল পোস্ট থেকে একটা পোস্টে যাই, ট্রাম্পের 4 বছর। দেখুন এখানে একটা লিঙ্ক অ্যাড করব লেখার ভিতরে। সাপোজ আমি এই ওয়েবসাইটের মালিক নই, আমি এই ওয়েবসাইটের কি এডিটর, তাহলে আমি এই জানুয়ারির ভিতরে একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। জানুয়ারির ভিতরে এডিটর, আমি অন্য কোম্পানির টাকা খেয়ে এসে, প্রথম আলোর টাকা খেয়ে এসে আমার ওয়েবসাইটের এই জায়গায় প্রথম আলোর লিঙ্কটা অ্যাড করে দিলাম, এবং আলাদা একটা ট্যাব ওপেন হবে, এবং এখানে ক্লিক করে ট্যাব বানিয়ে দিলাম। এখন আপডেট করে দিলে এই পোস্টের এখানে গেলেই এই যে লিঙ্কটা করলাম, এই লিঙ্কটুক যখনই আমি করব তখনই কি অ্যাডমিনের কাছে ইমেইল চলে যাবে। কি হবে? অ্যাডমিনের কাছে ইমেইল চলে যাবে। এখন যদি এই জানুয়ারি, এই দেখুন জানুয়ারি, সারা দুনিয়া ঘুরি, মাউস কি হয় না, পয়েন্টার হয় না, জানুয়ারির উপরে আসলে পয়েন্টার হয়। ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন হয়ে আমাকে কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? প্রথম আলোতে নিয়ে গেল। এখানে কি একটা এ ট্যাগ বসিয়ে দিয়েছিলাম, টার্গেট ব্ল্যাঙ্ক করে, তাই না? ওকে, এটা হচ্ছে তখন আপনার এখানে একটা নোটিফাই দিবে। তারপরে অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লক, পিং ব্যাকস অ্যান্ড টেক্সট ব্যাক। আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি কেউ অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করায়, অন্য কোনো পোস্টের ভিতরে লিঙ্ক করায়, তাহলেও আপনাকে কি নোটিফিকেশন দিবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আপনাকে কি নোটিফিকেশন দিবে, এটা আপনি চেক করে রাখবেন।
অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট। আপনার এই ওয়েবসাইটের ভিতরের পোস্টের ভিতরে নতুন কোনো ভিউয়ার্স এসে কোনো কমেন্ট করতে পারবে কি না? অবশ্যই পারবে, তাই না? তারপর আছে আদার কমেন্ট সিটিং। কমেন্ট অথর মাস্ট ফুল আউট নেম অর ইমেল। কমেন্ট যিনি করবে আপনার ওয়েবসাইটে এসে তাকে কি অবশ্যই কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, এটা না, এটা হচ্ছে এমন যে আপনার ওয়েবসাইটে যখন আপনি কমেন্ট করেন, আমি আমার একটা ওয়েবসাইটের ভিতরে কমেন্ট করেছিলাম না, মনে আছে আপনাদের? গতকালকের একটা পোস্টে কমেন্ট করেছিলাম, কমেন্ট করার পর ওখানে কি আমার ছবি দেখিয়েছিল না? আমার ছবি এবং কি ইমেল অ্যাড্রেস দেখিয়েছিল? জি ভাই। এটা দেখাবে না যদি আপনি এটা চেক করে রাখেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজার মাস্ট হ্যাভ ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু দ্য কমেন্ট। আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে, সাপোজ এই প্রথম আলো পত্রিকায় যদি একটা কমেন্ট করতে চান, আপনি মতামত করুন, আপনাকে কি বলবে? বলে যে লগ ইন করো, সাইন ইন করো, তারপরে কি কমেন্ট করো, বলতেছে না? তাহলে আমার ওয়েবসাইটে এসে যদি কেউ কোনো মন্তব্য করতে চায়, কোনো কমেন্ট করতে চায়, তাহলে আমি তাকে বলবো না যে তুমি সাইন ইন করো আগে তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে, তারপরে কমেন্ট করো? ঠিক অবশ্যই আমি এটা চেক করে রাখবো যাতে যে কেউ এসে আমার ওয়েবসাইটে কি কোনো কমেন্ট করতে না পারে। বুঝতে পারলাম এটা কি? আপনাদেরকে কি ঘুম পাচ্ছে? ঘুমায় না, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ঠিক আছে? পরবর্তীতে আর খুঁজে পাবেন না, এগুলো কোথাও খুঁজে পাবেন না, ইউটিউবে সারাদিন সার্চ দিয়েও একটা ভিডিও পাবেন না। তারপরে দেখুন অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 ডেজ। আমার ওয়েবসাইটের ভিতরে, আমার কন্টেন্টের, আমার ব্লগের ভিতরে যদি কেউ কোনো কমেন্ট করে, এই কমেন্ট কতদিন স্থায়ী থাকবে? কতদিন এই কমেন্টগুলো কি স্থায়ী থাকবে? 14 দিন থাকবে, তারপরে কি এগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যদি এটাকে চেক করে রাখেন, কথা ক্লিয়ার? সব কিছু কিন্তু এখানে বলাই আছে, জাস্ট একটু বোঝা। শো কমেন্ট কুকিজ অপশন অ্যান্ড চেক বক্স অ্যালাউইং কমেন্ট অথর কুকিজ টু বি সেট। এটার কোনো দরকার নেই, এটা পরে বুঝাবো, যখন দেখাবো তখন। এনেবল থ্রেটেড নেস্টেড কমেন্ট 5 লেভেল ডিপ। এনেবল থ্রেটেড নেস্টেড কমেন্ট 5 লেভেল ডিপ, এটা ওই একই সাথে দেখাবো। তারপর আছে ব্রেক কমেন্ট ইনটু পেজেস উইথ 50। আপনার ওয়েবসাইটের ভিতরে যখন কেউ 50টি কমেন্ট করে ফেলবে, 50টি, সাপোজ ধরুন 100 কমেন্ট আছে, 100 কমেন্ট এখানে করা আছে, এখানে একটা পোস্ট আছে, এখানে 100 কমেন্ট এই পর্যন্ত আসছে। 100 কমেন্টের পরে 50টি কমেন্ট আপনাকে প্রথম পেজে দেখাবে, তারপরে 50টি পেজ গিয়ে বলবে যে নেক্সট পেজ। ঠিক যেমন এই যে এখানে আসতেছিল পেজিনেশনে আসতেছিল না, যে 3টা পোস্ট এখানে শো করতেছে, তারপরে কি বলতেছে যে নেক্সট পেজে যাও, নেক্সটে ক্লিক করো। ঠিক এখানেও তাই, 50টি কমেন্টের পরে কি কমেন্ট ব্রেক হয়ে যাবে, তখন বলবে কি নেক্সট পেজ। কথা ক্লিয়ার? টপ লেভেল কমেন্ট পার পেজেস উইদিন লাস্ট। টপ লেভেল কমেন্ট কোথায় শো করবে? লাস্টে শো করবে না ফার্স্টে শো করবে? যেখানে খুশি সেট করে দেন। পেজ ডিসপ্লে বাই ডিফল্ট কমেন্ট শুড বি ডিসপ্লেড উইথিন ওল্ডার। পেজ ডিসপ্লেড বাই ডিফল্ট কমেন্ট মানে যেগুলো সবার পরে করেছে সেগুলো কোথায় গিয়ে জমা হবে? ওল্ডারে জমা হবে না সবার আগে থাকবে? কোথায় থাকবে সেগুলো? 1 মিনিট। হ্যালো, ওকে, কোন পর্যন্ত ছিলাম? সবাই শুনতে পাচ্ছেন? ওকে, আমরা এই পর্যন্ত ছিলাম। কমেন্ট শুড বি ডিসপ্লেড অন ওল্ডার, কমেন্ট অন দ্য টপ অফ দ্য ইচ পেজ। সর্বশেষ এটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সবার শেষের যে অংশটা আপনি যে কমেন্ট করবেন, এই কমেন্টগুলো সবার শেষের কমেন্ট মানে আপনার মানে টপ কমেন্টগুলো কোথায় শো করবে? সবার শুরুতে যে কমেন্টগুলো করেছে সেগুলো কি ওল্ড কমেন্ট হয়ে যাবে না? সবার আগে ধরুন আজকের পোস্ট আজকে কমেন্ট করলো, 7 দিন পরে গিয়ে কি আজকের পোস্টটা কি ওল্ড হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে? এটা কোথায় শো করবে? উপরে শো করবে, ইচ পেজে টপে শো করবে নাকি নিচে শো করবে? এটা অবশ্যই আপনার টপে শো করবে, এটা এখানে সেট করে দেওয়া আছে। ওল্ডার পেজ পোস্টগুলো কোথায় শো করবে? ওল্ডার কমেন্টগুলো কোথায় শো করবে? টপে না আপনার একদম লাস্টে। এটা আপনি এখান থেকে সেট করে দিতে যাবেন। তারপর আছে ইমেল মি হোয়েন এভার, এনি ওয়ান পোস্ট এ কমেন্ট
যদি কেউ কোনো পোস্টের ভিতরে কমেন্ট করে তাহলে আমাকে ইমেল করবে, চেক। যদি কেউ পোস্টের ভিতরে কেউ কোনো কমেন্ট করে তাহলে কি করবে, আমাকে ইমেল করবে। এ কমেন্ট ইজ হেল্ড অন মডারেশন। আপনি যে কমেন্টগুলো করবেন ওয়েবসাইটের ভিতরে যদি কেউ কোনো কমেন্ট করে তাহলে সেগুলো কি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হবে নাকি মডারেশন করা যাবে? মডারেশন কিভাবে করে কালকে বলেছিলাম না, দেখাইছিলাম কিভাবে করা যায়, যে দেখানো হয়েছিল আমার মনে হয়, আপনাদের দেখানো হয়েছিল। ওই যে অ্যাপ্রুভ করে যেটা ওইটা। হ্যাঁ, না না, ওই যে আমি চেঞ্জ করে দিলাম, তার কমেন্টের উত্তরটাকে চেঞ্জ করলাম, ওটা হচ্ছে moderation। কি বাজে পোস্ট, হ্যাঁ এই সকল পোস্ট আর দেখতে চাই না, আমি করে দিলাম খুব ভালো পোস্ট, হ্যাঁ এরকম পোস্ট আরও দেখতে চাই, ঠিক এরকম, ওটাকে মডারেশন বলা হয়। তারপর আছে বিফোর এ কমেন্ট। স্যার ওই সময় কারেন্ট ছিল না স্যার আমাদের। আচ্ছা স্যার আপনার লাইন ছিল না, আমরা দেখতে পারি নাই। Before a comment appears, comment must be manually approved। এটা আপনি চেক করে রাখবেন, তাহলে যে কেউ যখনই কোনো বাজে কমেন্ট করে দিবে কি সেই কমেন্টগুলো আর অ্যাপ্রুভ হবে না, পাবলিশ হবে না। আপনি আগে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কি মডারেশন করে তারপরে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? কমেন্ট অথর মাস্ট হ্যাভ বি প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট। যদি কোনো ব্যক্তি প্রথমে কমেন্ট করে তারপরে আর যদি কেউ কমেন্ট করে তাহলে কি তাকে আর কমেন্টে অ্যাপ্রুভ করতে হবে না। সাপোজ এই পোস্টের ভিতরে, জো বাইডেনের এই পোস্টের ভিতরে আমাদের সালাউদ্দিন ভাই উনি কমেন্ট করলো, তো একবার ওই একটা কমেন্ট করলো, ওইটা আমি অ্যাপ্রুভ করে দিলাম, দেখে না ঠিক আছে সালাউদ্দিন ভাই খুব ভালো লোক, ভালো মন্তব্য করেছে। পরে যখন উনি আবার কমেন্ট করবে তখন কি আবার তাকে অ্যাপ্রুভ করতে হবে? যদি আপনি এটাকে চেক করে রাখেন তাহলে আপনাকে আবার অ্যাপ্রুভ করতে হবে, আর যদি আনচেক করে রাখেন তাহলে আর অ্যাপ্রুভ করতে হবে না। একবার অ্যাপ্রুভ করে দিলেই কি সে তারপরে প্রতিনিয়ত কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তারপর আছে কমেন্ট মডারেশন। কিছু কিছু কমেন্ট আছে যেগুলো অটোমেটিক্যালি মডারেশনের জন্য আপনি ডিফল্টভাবে রেখে দিতে পারবেন, কিছু কিছু কমেন্ট আপনার এখানে করতে পারবে না, আইপি অ্যাড্রেস বসাইতে পারবে না, আরও বেশ কিছু জিনিস আছে, এগুলো আপনি এখানে চাইলে সেট করে দিতে পারবেন, মডারেশন কোড। তারপরে যে ডিসঅ্যালাউড কমেন্ট কি, ইমেইল ইউআরএল, কোনো ওয়েবসাইটের ইউআরএল, কোনো ইমেইল, কোনো আইপি অ্যাড্রেস, কোনো ব্রাউজার ইউজার এক্সটেনশন, এইগুলো আপনার ওয়েবসাইটের কমেন্টে, কমেন্ট বক্সে কেউ কমেন্ট করতে পারবে না, এগুলো আপনি এখানে বলে দিতে পারবেন। মানে আপনার ওয়েবসাইটে এসে আরেকজন মার্কেটিং করবে, এগুলো হবে না, এগুলো কেউ না, এগুলো সবই হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে? এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না, এই ধরনের কাজ ক্লায়েন্ট কখনোই আপনাকে দিবে না। তারপর হচ্ছে অ্যাভাটার্স। অ্যাভাটার হচ্ছে ডিসপ্লে অ্যাভাটার, শো অ্যাভাটার। এটা হচ্ছে আমরা যখন কোনো পোস্টে কমেন্ট করি, কমেন্ট করার সময় আমার একটা ছবি প্রকাশ হয়েছিল না, এখানে একটা মানুষের মাথার মতো একটা ছবি ছিল আমার কমেন্টের সময়, এই যে এরকম একটা ছবি ছিল না, এটাকে বলা হয় অ্যাভাটার, ঠিক আছে? অ্যাভাটারে অ্যাকাউন্ট করা যায়, আপনারা করে নেবেন, অবশ্যই শো করবে, ম্যাক্সিমাম রেটিং এটা থাকবে, এটা থাকবে, এটা আপনারা দিয়ে দিবেন, যা আছে তাই থাকবে। ডিফল্ট অ্যাডাটার এটা ছিল, যার কারণে এটাই শো হচ্ছে। যদি ব্ল্যাঙ্ক থাকতো তাহলে ওইখানে আর আমার ছবিটা শো করতো না, খালি আমার নামটা শো করতো। অথবা গ্র্যাবাটার লোগো, আপনি এই লোগোটাকে শো করাতে পারেন, অথবা এই লোগোটা, অথবা এই লোগোটা, অথবা এই লোগোটা, অথবা এই লোগোটা, অথবা আপনি এটা গিয়ে সেট করে দিতে পারেন, ঠিক আছে? গ্র্যাবাটার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে যে ছবিটা থাকবে ওই ছবিটা এসে আপনার এখানে শো করবে। কথা ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? স্যার অ্যাভাটারের বিষয়টা একটু ক্লিয়ার। অ্যাভাটার হচ্ছে আমরা যখন, হ্যাঁ অ্যাভাটার হচ্ছে আমরা যখন কোনো পোস্টে কমেন্ট করি, সাপোজ ধরুন এই পোস্টে একটা কমেন্ট করলাম, এই পোস্টের ভিতরে একটা মন্তব্য করব, মন্তব্য করলে আমার একটা ছবি যাবে না এখানে, আমি যে একটা কমেন্ট করব আমাকে প্রথমে সাইন ইন করতে হবে, সাইন ইন করার পরে একটা পোস্ট করতে হবে, একটা কমেন্ট লিখতে হবে, তাহলে আমি যে ব্যক্তি, আমার একটা ছবি প্রকাশ হবে না এখানে, কোন ব্যক্তি এখানে কমেন্ট করলো। ফেসবুকে যেরকম কমেন্ট করলে পাশে ছবি থাকে, ব্যক্তির ছবি থাকে না, থাকে কি না? এখানে আপনার কোন ছবিটা শো করবে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। যদি ব্ল্যাঙ্ক করে দেন তাহলে ব্ল্যাঙ্ক, যদি গ্র্যাবাটার লোগো করে দেন তাহলে গ্র্যাবাটারে যার অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টগুলো এই যে এখানে শো করবে, এই যে এখানে। এটা দিয়ে যখন আপনি সেভ চেঞ্জ করে দিবেন এখানে আর এটা থাকবে না। দেখুন এখন গ্র্যাবাটার লোগো দেখাচ্ছে, এই যে আপনার কি এটা, এখন আপনার গ্র্যাবাটার অ্যাকাউন্ট থাকলে কি এখানে গ্র্যাবাটার অ্যাকাউন্টের লোগোটা শো করতো। আর যদি আপনি এখানে এটাকে না করে যদি এইটা সেট করে দেন, সেভ চেঞ্জ, তাহলে দেখুন এখানে এসে এখন এই ছবিটা শো করতেছে, দেখছেন? তাহলে এখানে কি সবাই আমরা আমাদের নিজেদের ছবি চাই না?
নিজেদের ছবি, তাই তো? তো তখন আমরা আমাদের এই যে এটাকে রেখে দেব, আমরা আমাদের ছবিটাকে শো করাবো এখানে, নিজের ছবি থাকবে এখানে। ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি স্যার। তারপরে আসলাম আমরা মিডিয়াতে। আমরা যে ছবিগুলো আপলোড করতেছিলাম প্রতিনিয়ত মিডিয়া ফাইলের, এই ফাইলের 3টি সাইজের ইমেজ আমরা ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে থাম্বনেল সাইজ, একটা হচ্ছে মিডিয়াম সাইজ, একটা হচ্ছে লার্জ সাইজ। এখন এই ওয়েবসাইটে যে কোনো জায়গায় যখন আমরা থাম্বনেল সাইজ ব্যবহার করবো, থাম্বনেল সাইজের হাইট উইথ ডিফল্টভাবে কত নেবে, 150 নাকি 200, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে চাইলে ডিফল্টভাবে সেট করে দিতে পারেন। এবং ডিফল্টভাবে 150 থাকে, আপনি চাইলে এগুলোকে পরিবর্তন করে নতুন ডিফল্ট তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? যখন আমরা ব্যবহার করব তখন দেখাতে পারবো, আপাতত এখানে দেখানো তেমন কোনো জায়গা নেই। তারপরে এখানে দেখুন আপলোডিং ফাইল। আমরা যে এই যে ছবিগুলো আপলোড করব, প্রতিনিয়ত বিভিন্ন ছবি ফাইল আপলোড করব, মিডিয়া ফাইলের ভিতরে আনঅ্যাটাচড ফাইল, তারপরে জেপিজি ফাইল, পিডিএফ ফাইল, তারপর হচ্ছে মাইন, আরও অনেক ফাইল আছে, এটা গতকালকে আমরা দেখেছি। তো এগুলো কি অর্গানাইজ বাই আপলোড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার, দেখুন তো তাই থাকে কিনা। আলাদা একটা ট্যাব ওপেন করলে এখানে দেখুন তো এই যে জানুয়ারি 2021, তাহলে ফেব্রুয়ারি মাসে যে পোস্টগুলো হবে এগুলো কি, এখানে ফেব্রুয়ারি 2021, মার্চ 2021, এপ্রিল 2021, জানুয়ারি 2021, ফেব্রুয়ারি 2021, এইভাবে কি মান্থ এবং ডেট, মান্থ এবং ইয়ার বেইজ সে ফোল্ডার করে করে রাখবে এবং এগুলো এখানে শো করাবে। যদি এটা না চান তাহলে কি এটা মুছে দিবেন, তাহলে আর সে ওইভাবে মেনটেন করবে না ডাটাবেজে। আমরা কি এটা চাই যে সে মেনটেন করুক, যাতে আমি সহজে তাকে খুঁজে পেতে পারি, ঠিক কি না? জি স্যার। তাহলে মিডিয়াতে আর কোনো প্রশ্ন? মিডিয়াতে তো বিষয়ই তেমন কিছু নাই। তারপর আছে আমাদের পার্মালিঙ্ক। চলুন পার্মালিঙ্কে আসি। পার্মালিঙ্কে দেখুন, পার্মালিঙ্কে আছে এই যে আমরা যখন কোনো পোস্টের ভিতরে যাচ্ছি, সাপোজ এটা হচ্ছে আমাদের মেইন ফাইল ব্লগে যান। ব্লগে আসলে এখানে কি লেখা থাকছে, লোকাল হোস্ট /গ্রিন বাংলা ব্লগ, লোকাল হোস্ট /গ্রিন বাংলা হোম পেজ, যেহেতু লোকাল হোস্ট /গ্রিন বাংলা অ্যাবাউট আস সার্ভিস, লোকাল হোস্ট /গ্রিন বাংলা সার্ভিস, ব্লগে যান। এগুলোকেই বলা হয় পার্মালিঙ্ক। এটা এখন এটা কিভাবে এখানে শো করবে, এখন আমাদের ব্লগ, এই যে হরতালে ক্লিক করলাম, এখানে দেখুন শুরুতেই দেখাচ্ছে তারিখ এবং তারপরে কি টাইটেল, এই যে হরতাল ইন কোম্পানিগঞ্জ, এই টাইটেলটা দেখাচ্ছে। এটা কোথা থেকে আসতেছে জানেন, এই যে লোকাল হোস্ট /গ্রিন বাংলা ডেট এবং স্যাম্পল পোস্ট। যদি এটা মান্থ করে দেন বা এটা করে দেন, তাহলে দেখুন এটার ভিতরে একটা পরিবর্তন আসবে। আমি কোনটা করে দিয়েছি, নাম্বারিক করে দিয়েছি। এখন এখানে রিলোড দিলেই আপনি দেখতে পাবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, একটা আইডি চলে আসবে, আর্কাইভ আইডি আসবে, দেখছেন? তার মানে কি পার্মালিঙ্ক চেঞ্জ হয়েছে না? যদি আপনি এইটা দিয়ে রাখেন প্লেন, তাহলে কি হবে, এখন রিলোড দেন, দেখেন এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটার খুঁজেই পাচ্ছে না সে। এখন ব্লগে যান, পেজ আইডি আসতেছে, দেখছেন? পেজ আইডি। কিন্তু আমরা আসলে এখান থেকে দিব কোনটা, আমরা কোনটাকে সিলেক্ট করে রাখবো? আমরা সবসময় পোস্ট নেম সিলেক্ট করে রাখবো। কোনটা? পোস্ট নেম। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এটা কি ফ্রেন্ডলি? এসইও ফ্রেন্ডলি। আমরা সবসময় এটা দিয়ে রাখবো। পেজের নাম, সাইটের নাম, টাইটেল, আর কিছুই না। কথা ক্লিয়ার? পার্মালিঙ্ক কি জিনিস বুঝতে পেরেছি? এখানে এইটুকুই, আর কিছু নাই। আর প্রাইভেসি হচ্ছে এমন, প্রাইভেসি পলিসি নামে প্রত্যেকটা পেজের কি একটা ওয়েবসাইটের একটা পেজ থাকে না? প্রত্যেকটা ওয়েবসাইটেরই প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকে। এখানে ডিফল্টভাবে একটা আছে, কিন্তু আমরা চাইলে নতুন করে কি তৈরিও করে নিতে পারবো। আমরা চাইলে নতুন করে একটা পেজ তৈরি করে নেব, সেখানে আমাদের ওয়েবসাইটের যত প্রাইভেসি পলিসি আছে সব শর্ত আমরা এখানে যে অ্যাড করে দিব। আমাদের ওয়েবসাইটের সকল শর্ত দেখুন অ্যাড করে দিলাম। এখন বেগে আসেন, প্রাইভেসি পলিসি, ইউজ দিস পেজ, এখানে রিলোড দেন। প্রাইভেসি পলিসি এখানে আসবে না। কি করতে হবে? মেনুর ভিতরে সাজাতে হবে, আইটেম আনতে হবে। মেনুতে কি আইটেম আনতে হবে, এখানে আনা হয়নি, চাইলেই আনা যাবে। দেখুন কিভাবে আনি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসেন, মেনুতে এসে এই যে প্রাইভেসি পলিসি এটাকে চেক করে অ্যাড টু মেনুতে অ্যাড করে দেন। সেভ,
এই যে দেখুন চলে আসছে এখানে, এখানে রিলোড দেন, এই যে প্রাইভেসি পলিসি ক্লিক করেন, প্রাইভেসি পলিসির ভিতরে যা কিছু আছে সব আপনাকে দেখাচ্ছে। কথা ক্লিয়ার? যতটুকু দেখানো হয়েছে সেটিংসের ভিতরে যা কিছু আলোচনা করা হয়েছে তার ভিতরে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? পেজের ভিতরের কোনো প্রশ্ন আছে? আপাতত নাই। তৈরি করলে সামনে হয়তো আসবে, তাই না?